আমি ফয়সাল করিম মাসুদ ওসমান হাদির যে হত্যা, এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ আদালতে দায় স্বীকার করেছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 3 দিনের রিমান্ড শেষে তারা জবানবন্দি দিতে সম্মত হন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তা রেকর্ড করেন। ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে। শরীফ ওসমান হাদির খুনি ফয়সালকে লুকিয়ে রেখেছে বিএনপি নেতা মির্জা আব্বাসের বাড়িতে, আর যার ফলে ইতিমধ্যে ফয়সাল সহ মির্জা আব্বাস গ্রেপ্তার। বেরিয়ে আসলো হাদি হত্যার আসল সত্যতা। কোটি কোটি টাকা দিয়েছে ফয়সালকে এই মির্জা আব্বাস হাদিকে মারার জন্য। ইতিমধ্যে ফয়সাল সেই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে, আর যার ফলে শেষ পর্যন্ত রক্ষা পেল না হাদির খুনি ফয়সাল সহ মির্জা আব্বাস। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মারার রহস্য। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে যে সে দুবাই আছে এবং সে নির্দোষ। এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। ভিডিওটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন, কিন্তু থামুন, আবেগের আগে বিবেককে কাজে লাগান। আমাদের হাতে আসা প্রমাণ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের ব্রেকিং নিউজ বলছে ফয়সাল দুবাইতে নেই, সে মিথ্যে বলেছে। অনলাইনে চেক করে দেখা যাচ্ছে ফয়সাল যে ভিসা দেখিয়েছে তার স্ট্যাটাস ফাইল ক্লোজড। ফাইল ক্লোজড মানে সে দুবাইতে ঢুকতে পারেনি অথবা তার ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ সে দেশেই কোনো নিরাপদ আস্তানায় বসে দুবাই নাটক সাজাচ্ছে। তাহলে প্রশ্ন হলো, খুনি কেন নিজেকে বিদেশে দেখানোর চেষ্টা করছে এবং তার এই ভিডিওর স্ক্রিপ্ট আসলে কার লেখা? আজ আমরা উন্মোচন করব ওসমান হাদির খুনিকে বাঁচানো এবং হাদির চরিত্র হননের এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ঘটনার পেছনের ঘটনা আরও গভীর। ডিসেম্বরের 13 তারিখ সাইবার ক্রাইম এক্সপার্ট তানভীর হাসান জোহা এবং তার টিম খুনিকে গ্রেফতারের প্রায় সব প্রস্তুতি শেষ করে ফেলেছিল। খুনি জালে আটকা পড়ার ঠিক আগ মুহূর্তেই সিনারিওতে এন্ট্রি নেন জুলকারনাইন সায়ের। হঠাৎ করে কাহিনীর মোড় ঘুরে যায়। যমুনা টেলিভিশন কাহিনী অন্যদিকে ডাইভার্ট করে। এরপর ডিএমপি নাটক করে জানালো বেনাপোল বা ইন্ডিয়া বর্ডার থেকে দুজনকে গ্রেফতার করেছে ইন্ডিয়ান পুলিশ। পরে দেখা গেল সেটাও মিথ্যে, আসলে কাউকেই গ্রেফতার করা হয়নি। ইন্ডিয়ার পুলিশ পরে এ দাবি প্রত্যাখ্যান করেছে। গতকাল জুলকারনাইন সায়ের দলের নাজমুস সাকিব একটা ভিডিও ছাড়লো, আর আজ ফয়সাল নিজে ভিডিও দিল। এই টাইমিং কি কাকতালীয়? মোটেও না। সায়ের এবং তার দলবল প্রথম থেকেই ঘটনার মোড় ঘোরাতে উঠে পড়ে লেগেছে। সবাই মুখে কুলুপ এঁটে বসে আছে, কারণ ডাল মে কুচ কালা হয়। সাংবাদিক ইলিয়াস ঠিকই বলেছেন, খুনি দেশেই আছে এবং তাকে শেল্টার দেওয়া হচ্ছে। ফয়সালের ভিডিওটি যারা গভীরভাবে দেখেছেন তারা খেয়াল করবেন, সে শুধু নিজেকে নির্দোষ দাবিই করেনি, সে খুব কৌশলে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর আঘাত হেনেছে। অর্থ মন্ত্রণালয় একটা কাজ ছিল, আপনার খাদ্য মন্ত্রণালয়, তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। সে হাদিকে একটা রাজনৈতিক দলের প্রোডাক্ট বলেছে। সরকারি কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ লেনদেনের গল্প ফেদেছে। কেন? একজন মৃত মানুষের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কেন? কারণ খুনি এবং তার মাস্টারমাইন্ডরা জানে হাদি এখন আর শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি স্পিরিট বা চেতনা। তরুণরা তাকে আইকন মানছে। শুধু তরুণরা কেন, একদম শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবাই তাকে আইকন মানছে, তার কবরে গিয়ে অঝরে কাচ্ছে। তাই খুনিকে দিয়ে এমন কথা বলানো হচ্ছে যাতে সাধারণ মানুষ ভাবতে শুরু করে যে ওহ, হাদি তো ঘুষের কারবার করত, সে তো পলিটিক্যাল প্রোডাক্ট। উদ্দেশ্য পরিষ্কার, নিজেকে নির্দোষ প্রমাণ করা নয়, বরং হাদির প্রতি মানুষের শ্রদ্ধা ও আবেগ ধ্বংস করা। খুনি এখনও মিশনেই আছে, আর সেই মিশন হলো ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন। এই স্ক্রিপ্ট অনেকটা তামিল সিনেমার মতো। ভিলেন যখন নায়কের সাথে শক্তিতে পারে না, তখন সে নায়কের চরিত্র নষ্ট করে জনসমর্থন কমানোর চেষ্টা করে। সতর্ক করে দিচ্ছি, সামনে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। আজ ঘুষের অভিযোগ এসেছে, কাল হয়তো দেখব এআই দিয়ে বানানো কোনো ব্লু ফিল্ম বা আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এরপর হয়তো কোনো ভাড়াটে নারী এসে বলবে আমি প্রেগন্যান্ট, পেটে হাদির বাচ্চা। এভাবে ছোট ছোট ফেক নিউজ তৈরি করে হাদি স্পিরিটকে দুর্বল করার চেষ্টা চলবে অনবরত। তারা চায় সাধারণ মানুষ যেন বিরক্ত হয়ে বলে, ধুর, হাদি মনে হয় খারাপই ছিল। একবার যদি এই বিশ্বাসটা ভাঙা যায়, তবেই ভারতীয় আধিপত্যবাদের দালালরা জিতে যাবে। কারণ শহীদদের বিতর্কিত করতে পারলেই জাতি হিসেবে আমরা মেরুদণ্ডহীন হয়ে পড়ব। দেশবাসী, চোখ কান খোলা রাখুন।
ওসমান হাদি কেবল একটি নাম নয়, তিনি আমাদের প্রতিরোধের প্রতীক। তাকে বিতর্কিত করা মানে আমাদের মুক্তির সংগ্রামকে বিতর্কিত করা। খুনির ভিসা ক্লোজড স্ট্যাটাস প্রমাণ করে সে মিথ্যাবাদী, তার বাকি কথাগুলোও সাজানো মিথ্যা। এই প্রোপাগান্ডায় কান দেবেন না, কোনো ভিডিও বা অডিও যাচাই না করে বিশ্বাস করবেন না। মনে রাখবেন, আমাদের জন্য কোনো মসিহ আকাশ থেকে আসবেন না, আমাদের মসিহ আমরাই। আমরা যদি আমাদের শহীদদের সম্মান না করতে পারি, তবে আমরা ভারতীয়দের স্বল্প মূল্যের ভোগ্যপণ্যে পরিণত হব। হাদি স্পিরিট থামতে দেওয়া যাবে না। খুনি দেশেই আছে, তাকে খুঁজে বের করতেই হবে। এদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি এআই দিয়ে বানানো? কারণ ভিডিওর কিছু জায়গায় তার দাড়ি হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। অনেকে দাবি করছেন এটি ডিপফেক, কিন্তু দ্য ডিসেন্টের গভীর পর্যবেক্ষণ এবং ফরেন্সিক অ্যানালাইসিস সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আজ আমরা এই ভিডিওর ব্যবচ্ছেদ করব, জানবো দাড়ি কেন গায়েব হলো, ফয়সাল কি সত্যি দুবাই কিনা, এবং সবচেয়ে বড় কথা, মৃত্যুর পর ওসমান হাদির বিরুদ্ধে 5 লাখ টাকার ঘুষের অভিযোগ কেন আনা হলো। খুনি কি বাঁচার জন্য এখন মৃত মানুষের চরিত্র হরণ করছেন? প্রথমে আসি টেকনিক্যাল বিশ্লেষণে। দ্য ডিসেন্ট অন্তত 4টি নির্ভরযোগ্য এআই যাচাই টুল দিয়ে পরীক্ষা করে নিশ্চিত করেছে ভিডিওটি এআই জেনারেটেড নয়। ভিডিওতে ফয়সালের চোখের পলক, মুখভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ সবই ন্যাচারাল বা বাস্তব। ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনলেই বোঝা যায় এটা দুবাইয়ের নয়, হয় ইন্ডিয়া কিংবা বাংলাদেশের। তাহলে দাড়ি অদৃশ্য হলো কেন? বিশ্লেষণ বলছে, ভিডিও রেকর্ড করার সময় ফয়সাল মোবাইলের কোনো বিউটি ফিল্টার বা ফেস ফিল্টার ব্যবহার করেছেন। ফয়সাল যখন নির্দিষ্ট একটি মুখভঙ্গি করছেন, তখন ওই ফিল্টারটি গ্লিচ করছে, যার ফলে মনে হচ্ছে দাড়ি নেই। এটি এআই দিয়ে পুরো ভিডিও বানানোর প্রমাণ নয়, বরং ফিল্টার অন থাকার সাইড এফেক্ট। অর্থাৎ ভিডিওর ব্যক্তিটি রক্ত মাংসের ফয়সালি। দ্বিতীয়ত, ফয়সাল দাবি করেছেন তিনি দুবাই আছেন, কিন্তু ভিডিওতে তিনি এমন কোনো প্রমাণ দেখাননি, যেমন দুবাইয়ের রাস্তা বা ল্যান্ডমার্ক। মুখের কথা ছাড়া তার অবস্থানের কোনো ভিত্তি নেই। আর আগেই বলা হয়েছে তার ভিসার ফাইল ক্লোজ, অর্থাৎ দুবাইয়ের দাবিটি ধোপে টেকে না। তৃতীয়ত, ফয়সাল ভিডিওতে একটি ডাহা মিথ্যা কথা বলেছেন। তিনি বলেছেন, হাদিকে হত্যার সময় বাইকে আমি ছিলাম না, অথচ দ্য ডিসেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আগেই প্রমাণিত হয়েছে হত্যাকাণ্ডের সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ, আর পেছনে বসে গুলি চালিয়েছেন এই ফয়সাল করিমি। নিজের পিঠ বাঁচাতেই তিনি এমন নির্লজ্জ মিথ্যাচার করছেন। ভিডিওর সবচেয়ে জঘন্য এবং উদ্দেশ্য প্রণোদিত অংশটি হলো শেষের প্যারাগ্রাফটি। ফয়সাল অভিযোগ করেছেন, ওসমান হাদি নাকি তাকে মন্ত্রণালয় থেকে 2টি কাজ পাইয়ে দেওয়ার কথা বলে অগ্রিম 5 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। একটু লজিক দিয়ে ভাবুন, ওসমান হাদি মারা গেছেন, মৃত মানুষ তো আর এসে বলতে পারবে না আমি টাকা নিইনি। এই সুযোগটাই খুনি নিচ্ছে। হাদির জীবদ্দশায় তার বিরুদ্ধে তদবির বাণিজ্যের কোনো অভিযোগ কেউ শোনেনি, বরং তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ক্ষমতাধরদের অনিয়মের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। যিনি অন্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেন, তিনি নিজে দুর্নীতি করলে সেটা কখনোই গোপন থাকতো না, ফাঁস হয়ে যেত। আসলে ফয়সাল এবং তার মাস্টারমাইন্ডরা বুঝতে পেরেছে হাদি এখন একটি স্পিরিট বা চেতনায় পরিণত হয়েছেন। তাকে শারীরিকভাবে হত্যা করা হয়েছে, এখন তার চরিত্র হত্যা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ ভাবে, ওহ, হাদি তো টাকার কারবার করত। এই 5 লাখ টাকার গল্প মূলত হাদি স্পিরিটকে কালিমালিপ্ত করার এক ঘৃণ্য অপকৌশল। প্রিয় দর্শক, খুনি যখন কোণঠাসা হয়ে পড়ে, তখন সে মিথ্যার আশ্রয় নেয়। ফয়সালের ভিডিওটি সেই হতাশারই বহিঃপ্রকাশ। মূল কথা হলো, ভিডিওটি আসল, এআই নয়। 2, বাইকে না থাকার দাবিটি মিথ্যা। 3, 5 লাখ টাকার অভিযোগ মৃত মানুষের বিরুদ্ধে একতরফা প্রোপাগান্ডা। আমাদের ফোকাস সরানো যাবে না। খুনি দেশে আছে নাকি বিদেশে আছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তাকে আইনের আওতায় আনতেই হবে। ওসমান হাদির চরিত্র হরণের এই চেষ্টা প্রমাণ করে খুনিচক্র কতটা নিচে নামতে পারে। আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম, হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে, এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে, তারা এই বাসায় করতে চায়। তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই, বাধা দেওয়া হয়েছে। হতে পারে তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে, আছে কিনা সেটা তারা বলতে পারবে। সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল, তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের, সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই। আপনি যদি এটাকে মব বলেন, তাহলে মব আপনার কাছে মব, কারণ আপনি সেটাকেই মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। আপনার ক্ষমতা যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন। এটা হাসিনাও করতো, এটা হিটলারও করেছে, এটা সারা পৃথিবীতে সবাই করে। অতএব এই সরকারও যেই
একনায়কতন্ত্র, যেই ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা, সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে। বাংলা এডিশন হচ্ছে কি আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে। বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না? বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন, এই নিউজ করতে পারবেন না, যা ঘটে আমি সব দেখাইতে পারবো? আমি নিজে কি করেছি নাকি? সেটা বাংলা এডিশন করেছে। সেটা আমারে যদি নাকি আপনি দোষ দেন, আমারে দোষ দেন, কোনো সমস্যা নেই। বাংলা এডিশন কে? আমি বাংলা এডিশনের কি? আমি বাংলা এডিশনের কিছু নাকি? আচ্ছা ইলিয়াস, এখানে একটা ছোট্ট প্রশ্ন করি, সরি ফর ইন্টারাপশন। মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি, বাংলা এডিশনের কোনো একজন সাংবাদিককে নাকি দেখা গেছে ওইখানে। বাংলা এডিশনের কোন সাংবাদিক না। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ, সে যখন কিনা ভাঙচুরের ঘটনা আপনার অগ্নিকাণ্ডের যে ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে দুই হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে। এখন কে ভাঙচুর করেছে, কি করেছে, আমি ওই আলাপেই যাব না, আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না। কিন্তু কোনো মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে, সেইখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা? তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে? সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোনো ছবি আছে? এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা এডিশনের কোনো রিপোর্টারও না, কোনো কিছুই না। সে আমাদের সাথে, আমার সাথে তার বিশেষ করে বিপ্লবীদের রক্ষা করার জন্য, বিপ্লবীদেরকে আরো বেশি আমাদের দেশের জন্য খুব বেশি প্রয়োজন। ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে আমাদের সদা সোচ্চার থাকতে হবে। আজকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আমাদের শহীদ ভাই, বিপ্লবীদের কণ্ঠস্বর, আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমাদের চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আজকের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমরা মাগরিবের পরে আমাদের যাত্রা শুরু করি এবং মিছিল নিয়ে বর্তমানে ওয়্যারলেস মোড়ে অবস্থান করছি। তো আমাদের যেটা দাবি মূলত সেটা হলো, হাদি ভাই মানে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে মাসখানেক হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ইন্টারিম কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে, যেই পদক্ষেপ নিচ্ছে সেটা আসলে মূলা ঝুলানোর মতো একটা পদক্ষেপ। এতে কোনো ধরনের উদ্যোগ নিয়েছে বা জনগণকে আশ্বস্ত করার মতো আমরা কোনো ধরনের এখন পর্যন্ত বিচার দেখতে পাচ্ছি না। তো এক্ষেত্রে রাষ্ট্রের একটা বড় ব্যর্থতা, যে রাষ্ট্র তার জনগণকে, যারা এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করছে, বিপ্লবকে ত্বরান্বিত করতে চাচ্ছে, জনগণের মাঝে কালচারাল ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কালচারাল আন্দোলন তৈরি করতে চাচ্ছে, তাদেরকে ইন্টারিম কোনোভাবে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তো এক্ষেত্রে তাদের এই নিরাপত্তা ব্যর্থ হচ্ছে। পাশাপাশি এখন যেহেতু হত্যা হয়ে গেছে আমাদের শহীদ হাদি ভাইয়ের বিচারের জন্য পাচ্ছি যে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটা কি, বাংলাদেশের জনগণ আসলে কিভাবে হাদি ভাইকে ওন করছে, হাদি ভাইকে কিভাবে তাদের হৃদয় ধারণ করেছে। আমরা সেই উপলক্ষে আজকে মূলত আমাদের এই আন্দোলনের কর্মসূচি। আমরা এখান থেকে ইন্টারিমকে আহ্বান জানাতে চাচ্ছি, ইন্টারিম খুব দ্রুতই এই বিষয়টা নিয়ে পদক্ষেপ নেবে। আদারওয়াইজ যদি ইন্টারিম, আমার যা মনে হচ্ছে যে ইন্টারিম যেই কারণে পদক্ষেপটা নিতে ব্যর্থ হচ্ছে, সেটা হলো ইন্টারিমের উপর হয়তো এমন কোনো ব্যক্তি এটাতে জড়িত আছে যাদের কারণে ইন্টারিম পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। কারণ ইন্টারিম ভাবছে যে তাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ইমেজ নষ্ট হতে পারে। এক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার দিকে প্রতিফলন ঘটিয়ে তাদেরকে পদক্ষেপটা নেওয়া উচিত খুব দ্রুতই। আদারওয়াইজ বাংলাদেশের মানুষের ভিতরে যেই ক্ষোভ, মানুষের ভিতরে যেই ত্যাগ তিতিক্ষার মনোভাব রয়েছে, সেটা হাদি হত্যার ঘটনার পরে আমরা জানাজাতেই দেখেছি এবং আমাদের এই আন্দোলন সংগ্রাম জারি থাকবে। আমরা খুব দ্রুতই শান্তিপূর্ণভাবে এখন আমাদের আন্দোলন চলছে। আমরা চাই না কোনো ধরনের অঘটন ঘটে যাক দেশের জন্য, বিশেষ করে বিপ্লবীদের রক্ষা করার জন্য, বিপ্লবীদেরকে আরো বেশি আমাদের দেশের জন্য খুব বেশি প্রয়োজন। ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে আমাদের সদা সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের মানুষের ভিতরে সেটি লুকায়িত আছে, বাংলাদেশের মানুষ সেটি বারবার প্রতিফলন ঘটিয়েছে। 1971-এর পর থেকে আমরা বারবার সেটি দেখেছি। অতএব আমাদের বাংলাদেশের মানুষের প্রতি এই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে ইন্টারিম খুব দ্রুতই হাদি হত্যার বিচার বাস্তবায়ন করবে। এজন্য ইনকিলাব মঞ্চ যেই সর্বশেষ অবস্থান দিয়েছে তাদের, সেই অবস্থানটা আমরাও তাদের সাথে সমর্থন করছি এবং আমাদের এই আন্দোলন অবস্থান কর্মসূচি চলবে। এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এক একজন হাদি হয়ে আজকের এই আন্দোলনে ভূমিকা রাখছে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন বিএনপির এই ঘটনায় নাকি জড়িত, যেটা গোটা দেশের মানুষ বলতেছে। তবে অন্যদিকে আবার ফয়সাল লাইভের মাধ্যমে জানায় মির্জা আব্বাস নাকি খুবই ভালো মানুষ, আর ফয়সাল এও জানায় সে নাকি দুবাইতে রয়েছে। তবে বন্ধুরা, এটা টোটালি মিথ্যা। ফয়সাল এখনো আমাদের দেশের মাটিতেই লুকিয়ে রয়েছে। এইটার মধ্যে কোনো রাজনীতিবিদ দল জড়িত রয়েছে, যার কারণে ফয়সাল এখনো ধরা পড়তেছে না। একজন যোদ্ধা যে কিনা দেশকে বাঁচালো স্বৈরাচারের হাত থেকে, আজ তার মৃত্যুর বিচার পাচ্ছে না, লুকিয়ে রাখতেছে তার খুনিদেরকে। মানে ভাবতে পারছেন? তো প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে হাদি হত্যার আসল সত্যতা পাওয়া যায়।